আসসালামু আলাইকুম। আমরা প্রাণী জগতের পর্বগুলো পড়ছিলাম। প্রাণী জগতের পর্বের আমরা ১ম পর্ব শেষ করেছি পরিখরা। আজকে ২য় পর্বটা নিয়ে আমরা আলোচনা করব। ২য় পর্বটা হচ্ছে নিডারিয়া। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো নিডারিয়া শব্দের বানানটা। কারণ হচ্ছে আমরা যখন বায়োলজির ভাইবা দিচ্ছিলাম, আ তখনকার সময়ে স্যাররা এই কোয়েশ্চেনটা করে খুব মজা পায়। কেন মজা পায় আল্লাহ ভালো জানে। কারণ এর বানানটা শুরুর দিকটা একটু ঝামেলার। নামটা হচ্ছে নিডারিয়া কিন্তু উচ্চারণের ক্ষেত্রে মনে হবে আ যে এটা তো এন দিয়ে শুরু হওয়া উচিত। কিন্তু দেখবা যে এটা আসলে এন দিয়ে শুরু না, এটা সি দিয়ে শুরু হয়েছে। ১ম এ একটা সি তারপরে এন। মানে নরমালি বানানটা তুমি পারবে এটা সমস্যা নেই। এন-আই নিডা ডি-এ নিডা রিয়া আর-আই-এ নিডারিয়া। এটা তো খুবই সিম্পল। কিন্তু আগে একটা সি লাগাই দিতে হবে। তাহলে হয়ে যাবে নিডারিয়া। তো এটা যদি তোমাদের সমস্যা হয়, আমি ছোটবেলায় যেটা করতাম মজা করে মনে রাখতাম, নিডারিয়াটা একটা খুব ঝামেলাপূর্ণ। এজন্য বলতাম সি নিডারিয়া। এভাবে করে মনে রাখতে পারো। মানে সি আগে দিতে হবে। সি নিডারিয়া আচ্ছা। গেল। নিডারিয়া পর্বে প্রাণীদের বৈশিষ্ট্যগুলো আমরা ঠিক আগের ফরম্যাট অনুযায়ী পড়ব। তবে তার আগে আমরা বলে নিতে চাই এর কিছু সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে। খুব অল্প কথাই বলব। সংক্ষিপ্ত পরিচিতির ক্ষেত্রে দেখা যায় নিডারিয়া পর্বের প্রাণীগুলো মানে এরা সমুদ্রকে বর্ণিল রূপ দান করে। বলতে পারো যে সমুদ্র এই যে রঙিন, মানে সমুদ্রের বিভিন্ন রং-বেরঙের প্রাণী দেখা যায়, মাছ ছাড়া আরকি। এই রঙিন বর্ণিল রূপদানে এদের ভূমিকা অনন্য। আ এরা বিভিন্ন রঙের হয়, যার কারণে এরা এই যে রঙিন একটা রূপদান করে। পাশাপাশি এদের সদস্যগুলো বেশ চমৎকার। তোমরা এই যে সমুদ্রের উপকূলে যদি কেউ যাও, সমুদ্রের সি বিচে যদি যাও দেখতে পাবা যে অনেক সময় সমুদ্রের ঢেউয়ের সাথে থকথকে জেলির ন্যায় কিছু পদার্থ ভেসে আছে। এইগুলাই হচ্ছে জেলিফিশ অথবা সমুদ্রের পানিতে গোসল করলেও দেখা যায় যে এই জেলিফিশের কামড়ের কারণে আমরা খুব একটা নামি না। সেই হচ্ছে জেলিফিশ এই পর্বের অন্তর্ভুক্ত। আচ্ছা, এই পর্বের আরেকটা মানে কথা বলা দরকার সেটা হচ্ছে গিয়ে এরা রেইন ফরেস্ট নামে পরিচিত। কথা বুঝলে? আমাদের রেইন ফরেস্ট অ্যামাজনের বনাঞ্চলকে আমরা রেইন ফরেস্ট বলি। কিন্তু সমুদ্র রেইন ফরেস্ট বলা হয় এদেরকে। এরা হচ্ছে সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা কথা মানে পৃথিবীর যে প্রবাল যে প্রাচীর, আমরা এটা বলেছিলাম যে প্রবাল এবং প্রবাল প্রাচীর গঠনকারী যে সকল প্রাণী, সে সেই প্রাণীগুলো হচ্ছে এ পর্বের অন্তর্গত। মানে প্রবাল এবং প্রবালের যে প্রাচীর গঠনকারী প্রাণীরা এ পর্বের অন্তর্গত। আর একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায়, পৃথিবীর যে প্রবাল প্রাচীরগুলোতে বাস করে সামুদ্রিক প্রজাতির প্রায় ২০% জীব। মানে প্রবাল প্রাচীরগুলোতে প্রায় সামুদ্রিক প্রজাতির ২০% জীব বসবাস করে। সেই হিসেবে বলতেই পারো। যেহেতু ২০ এটা ২৫% বলতে পারো। তো এই ২৫% জীব যেহেতু এখানে বসবাস করে, কাজেই এখানে সমুদ্রের রত্নভান্ডার বলা হয়। কারণ এখানে অনেক বেশি প্রাণী পাওয়া যায়। আর যেখানে প্রাণী বেশি, এই প্রাণীগুলোর ভিতরে মাছ ধরতে পারো, অন্যান্য প্রাণী ধরতে পারো। তো এগুলো তো আমাদের জন্য একটা রত্ন, তাই না? এজন্য একে রত্নভান্ডার বলা হয়। আচ্ছা, তো সমুদ্রকে বর্ণিল রূপদান করে। এদেরকে সমুদ্রের রেইন ফরেস্ট নামে ডাকা হয়। আর হচ্ছে মানে এরা প্রবাল এবং প্রবাল প্রাচীর গঠনকারী প্রাণীরা এ পর্বের অন্তর্গত। এতটুকু জানলেই চলবে। আচ্ছা, এবার আমরা সরাসরি এর শনাক্তকারী বৈশিষ্ট্যে চলে যাই। তো শনাক্তকারী বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা ঠিক আগের ফরম্যাটে মনে রাখবো। আগের ফরম্যাটটা কি ছিল? ১ম এ ৪ টা ছিল শ্রেণীবিন্যাসের ভিত্তি। তো শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো কি ছিল আমরা একটু আগে বলে নিই। সেটা ছিল হচ্ছে শুরুর দিকে আমরা বলেছিলাম সংগঠন মাত্রা। সংগঠন মাত্রার ক্ষেত্রে আমরা এটাকে দেখব এটা কোন মাত্রার। পরে আমরা দেখব এর ভ্রূণের স্তর। ৩য় ছিল আমাদের প্রতিসাম্যতা। ৪র্থ ছিল হচ্ছে সিলম। ৫ম এর ক্ষেত্রে আমরা বলেছিলাম আ এর আ সংবহনতন্ত্র। সংবহনতন্ত্র রয়েছে কিনা। এরপরে আমরা ৩ টা তন্ত্রের কথা বলেছিলাম। পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র এবং হচ্ছে রেচনতন্ত্র। এরপরেই আমরা বলব হচ্ছে এর কিছু বিশেষ বৈশিষ্ট্য অথবা অনন্য বৈশিষ্ট্য। এবারে লার্ভা দশা। নেক্সট হচ্ছে আমরা এর উদাহরণ দিয়ে শেষ করে দেব। ঠিক এভাবে করেই পরীক্ষা খাতায় লিখে আসবা। তাহলে আর ভুল যাবে না। তুমি যতই ভোলার চেষ্টা করো, যদি এই ফরম্যাটে ফেলে মনে রাখো তাহলে ঠিকঠাক মতো অ্যান্সার দিয়ে আসতে পারবে। আচ্ছা। তো আমরা বলি হচ্ছে ১ম এ সংগঠন মাত্রা। এর সংগঠন মাত্রার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এরা যেহেতু পর্ব নাম্বার ২, কাজেই এদের কিছু উন্নত বৈশিষ্ট্য আসবে। তো পরিফ্রাতে ছিল কোষীয় মাত্রার। এদের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে কোষ টিস্যু মাত্রা। খুব চমৎকার, তাই না? আমরা ২য় টাতে কোষ টিস্যু মাত্রা পেলাম। এরপরে আস্তে, আস্তে উন্নত হবে। আচ্ছা, তো সংগঠন মাত্রাগুলো আমাদের মনে ছিল? ১ম হচ্ছে কোষীয় মাত্রার, কোষ টিস্যু মাত্রার, টিস্যু অঙ্গ মাত্রা, অঙ্গতন্ত্র মাত্রা। এই ৪ টা। তো এখানে যেহেতু ২য় পর্ব, ২য় সংগঠন মাত্রাটা আসবে। মানে কোষ টিস্যু মাত্রার।
এরপর আমরা আসি হচ্ছে ভ্রূণ স্তর। ভ্রূণ স্তর এরা হচ্ছে অবশ্যই এখানে একটা ভ্রূণ স্তর থাকবে। কারণ এরা যেহেতু কোষ টিস্যু তৈরি করে ফেলছে, কাজেই এদের ভ্রূণ স্তর থাকবে। এরা হচ্ছে যেহেতু পর্ব ২ কাজেই এরা দ্বিস্তরী। মানে একেবারে খুবই সিম্পল মনে রাখার জন্য কৌশল। ঠিক আছে? পর্ব ২ দ্বিস্তরী। মানে এদের ভ্রূণীয় অবস্থায় ২ টা স্তর তৈরি করে কোষগুলো। বাইরের স্তরটাকে বলা হয় হচ্ছে এক্টোডার্ম, আর ভেতরের স্তরটাকে বলা হয় হচ্ছে এন্ডোডার্ম। অথবা এর অপর নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্ম। আচ্ছা। তো এক্টোডার্ম বা হচ্ছে গ্যাস্ট্রোডার্ম এই ২ টা স্তর থাকে বিধায় আমরা এটাকে বলতেছি আ এরোডার্ম বা গ্যাস্ট্রোডার্ম এবং হচ্ছে এক্টোডার্ম এই ২ টা স্তর থাকে বিধায় আমরা একে বলতেছি হচ্ছে দ্বিস্তরী। আচ্ছা। আর এই ২ স্তরের মাঝে একটা লেয়ার থাকে এটাকে আমরা বলি মেসোগ্লিয়া। একটা অকোষীয় থকথকে একটা জেলির ন্যায় হচ্ছে একটা পদার্থ থাকে। এটাকে আমরা বলি হচ্ছে মেসোগ্লিয়া। আচ্ছা। এটা হচ্ছে ২ স্তরের মধ্যবর্তী স্থানে থাকে একটা আঠালো জেলির ন্যায় অকোষীয় পদার্থ। মেসোগ্লিয়া নামে এটা পরিচিত। আচ্ছা, তো আমরা এখান থেকে এতটুকু জানলেই চলবে। এরপরে আমরা যাব হচ্ছে আ ভ্রূণ স্তর গেল। এরপরে আমরা যাব হচ্ছে প্রতিসাম্যতা। এর প্রতিসাম্যতার ক্ষেত্রে দেখবা এরা হচ্ছে অরীয় প্রতিসাম্যতা দেখায়। কোন প্রতিসাম্যতা দেখায়? অরীয় প্রতিসাম্যতা দেখায়। আমরা ঠিক বলেছিলাম এভাবে করেই যে, যে সকল প্রাণী নিম্ন শ্রেণীর তারা দেখা যায় অপ্রতিসাম্যতা। তারপরে আস্তে, আস্তে উচ্চ শ্রেণীর প্রাণীগুলোর দিকে যাব এবং প্রতিসাম্যতাও আস্তে, আস্তে উন্নত হবে। ঠিক আছে? তাহলে এরা একেবারে শুরুর দিকে প্রতিসাম্যতাটা, অরীয় প্রতিসাম্যতা দেখায়। অরীয় প্রতিসাম্যতাটা মনে আছে? যে সকল প্রাণী হচ্ছে সিলিন্ড্রিক্যাল মানে সিলিন্ডারের মতো। উপরের দিকটা গোল, নিচের দিকটা এরকম নলাকার। এরা হচ্ছে অরীয় প্রতিসাম্যতা দেখায়। মানে উপর থেকে একটা বৃত্ত, নিচের দিকে নল। তো এই বৃত্তর উপর থেকে এভাবে কেটে ফেলা যায়। এইটাকে বলা হয় অরীয় প্রতিসাম্যতা। ঠিক আছে? কথা বুঝলা? আচ্ছা। আ তারপরে আমরা বলব হচ্ছে এর হচ্ছে সিলোম আছে কি নাই। আমরা একটা সূত্র দিয়ে মনে রাখছিলাম ১, ২, ৩ সিলোমবিহীন। মানে ১ম, ২য় এবং ৩য় পর্বের ক্ষেত্রে কোনো সিলোম থাকবে না। কাজেই এরা যদি ২য় পর্ব, কাজেই এদের কোনো সিলোম নেই। আচ্ছা, কাজেই এদের সিলোমবিহীন। আচ্ছা, তাহলে আমরা ৪ টা ভিত্তি গেল। এরপরে আমরা আসি এদের সংবহনতন্ত্র। এদের দেহে সংবহনতন্ত্র আ যেটা থাকে আসলে ওটা ওরকম সংবহনতন্ত্র বলা যায় না। মানে এদেরও সংবহনতন্ত্র থাকে না। তবে এদের পরিফেরার মতো নালীতন্ত্রও থাকে না। এদের আ পরিপাকতন্ত্র থাকে। আচ্ছা, তো আমরা সংবহনতন্ত্রটা স্কিপ করে গেলাম। আমরা যাই হচ্ছে এদের পরিপাকতন্ত্রে। আচ্ছা। তো যদি জিজ্ঞেস করো সংবহনতন্ত্র নাই তাহলে ও ওর দেহের যে কার্যাবলী কিভাবে চালায়? কারণ সংবহনতন্ত্র তো সারা দেহে পরিভ্রমণ করে, খাবার দান করে। পাশাপাশি অন্যান্য জিনিস সারা দেহে চলাফেরার কাজ করে সংবহনতন্ত্র দিয়ে। তো সেটা কিভাবে চালায়? সেটা চালায় ওই যে বললাম ২ স্তরের মাঝখানে একটা লেয়ার থাকে, একটা স্তর থাকে যেটাকে আমরা বলছি মেসোগ্লিয়া ওটা দ্বারাই হয়ে যায়। আচ্ছা, তো এদের সংবহনতন্ত্র থাকে না, থাকে হচ্ছে পরিপাকতন্ত্র থাকে। তো এদের পরিপাকতন্ত্রে আমরা চলে আসলাম। তো পরিপাকতন্ত্রে কি থাকে? এদের মুখ এবং পায়ু ছিদ্র একই। মানে যেটা দিয়ে খায় ওইখান দিয়েই হচ্ছে হজম করার পরে বের করে দেয়। হাইটের কথা চিন্তা করলে আমরা এটা বুঝতে পারব না। হাইটের সম্পর্কে ২য় অধ্যায়ে পড়ব, তখন দেখতে পারব। আমরা হাইটের ছবি পাশে দিয়ে দিব, তোমরা দেখে নিও। আচ্ছা, তো এদের পরিপাকতন্ত্রটাই সংবহনতন্ত্রের কাজ করে থাকে। যে আমাদের এই তন্ত্রটাকে আমরা বলি হচ্ছে আ গ্যাস্ট্রোভাস্কুলার হচ্ছে মানে সিস্টেম। আমরা এটাকে বলি গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। মানে একই সাথে এটা হচ্ছে পরিপাকের কাজ করে এবং সংবহনের কাজ করে। কাজে এটাকে বলা হয় মানে পরিপাক সংবহন গহ্বর। গ্যাস্ট্রো ভাস্কুলার ক্যাভিটি। আচ্ছা, তো এদের এই যে পরিপাক যে তন্ত্রটা এখানে একটা এই যে বললাম একটা গহ্বর থাকে। তো এই দেহাভ্যন্তরে এই যে গহ্বরটা থাকে মানে ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় সিলেন্টেরন। কথা বুঝতে পারছো? মানে আমরা ওই ফাঁকা জায়গাটাকে সিলেন্টেরন নামে ডাকি। আর যদি এর কাজের ভিত্তিতে ডাকো মানে ও কি কাজ করে, কাজের ভিত্তিতে ডাকলে আমরা এটাকে বলবো গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। মানে পরিপাকের কাজ করে, সংবহনের কাজ করে। তার কাজেই পরিপাক সংবহন গহ্বর। এটার নাম হচ্ছে সিলেন্টেরন। আচ্ছা। এরপরে যেটা বলবো আমরা এদের পরিপাক হয় ২ ধরনের। অন্তঃকোষীয় হয় আবার মানে হচ্ছে বাইরেও পরিপাক হয়। মানে বহিঃকোষী এবং অন্তঃকোষী ২ ধরনের পরিপাকই এদের। বাদবাকি যে ২ টা তন্ত্র অর্থাৎ শ্বসনতন্ত্র এবং হচ্ছে রেচনতন্ত্র এদের ক্ষেত্রে আমরা পাবো না। আচ্ছা। আ আর এবার আমরা আসি বিশেষ বৈশিষ্ট্যে। বিশেষ বৈশিষ্ট্য দেখতে পারবো যে এদের বহুরূপিতা দেখা যায়। মানে একটা প্রাণীর একেক রকম রূপ দেখা যায়। তবে যাই বলো না কেন এদের বহুরূপিতার ২ টা মৌলিক রূপ দেখা যায়। সেটা কিরকম? একটা হচ্ছে পলিপ আরেকটা হচ্ছে মেডুসা। ঠিক আছে? তো এই পলিপ এবং মেডুসা এটার বিষয়টা কি আসলে? পলিপ
পলিপ এবং মেডুসার খুব চমৎকার। পলিপ হচ্ছে আমাদের খুবই যেহেতু পলিপ এবং মেডুসা বললাম, মেডুসা দিয়ে একটা কথা মাথায় আসে সেটা হচ্ছে মেডুসা ছিল একটা সর্পনারী। এ ছিল মানে অভিশাপপ্রাপ্ত। তার মাথার যে চুলগুলো সব হচ্ছে সাপ হয়ে গেছিল। এবং সে যেদিকে তাকাতো ওদিকটা পাথর হয়ে যেত। এখান থেকে মেডুসা শব্দটা নিয়ে আসা। তো এই হাইড্রার চারদিকে এরকম কর্ষিকা থাকে। হাইড্রাকে আবার মেডুসা বলা হয় না এটা না। মানে এর সাথে মিলে আরকি এরকম বললাম। তো এই মেডুসা যেহেতু বললাম সর্পনারী, কাজেই এক্ষেত্রে যৌন জনন হবে এবং এই প্রাণীগুলো হচ্ছে মুক্ত চলাচল করতে পারে। মানে চলাচল করতে পলিপ যারা এরা হচ্ছে অযৌন জননক্ষম এবং হচ্ছে স্থবির মানে চলাচল করতে পারে না। কাজে বললাম ২ ধরনের মানে বহুরূপীরা দেখা যায়। একটা হচ্ছে পলিপ আর একটা মেডুসা। বুঝতে পেরেছ? পলিপ হচ্ছে স্থবির এবং অযৌন জননক্ষম। আর মেডুসা হচ্ছে মানে চলাচল করতে পারে। আমরা এটাকে বলতেছি মুক্ত এবং যৌন জননক্ষম। আর সবশেষ এদের লার্ভা দশা বলতে পারো। আর ওই যে কথাবার্তা বলছি যে স্বাদু পানিতে ২০ প্রজাতির পাওয়া যায় এরকম। এগুলো আসলে আমাদের অত বেশি ইম্পোর্টেন্ট না। এগুলা জাস্ট বললেও বলতে পারো, না বললে না বলতে পারো। এদের লার্ভা দশাটা দেখে রাখো। এদের লার্ভা দশা কিন্তু অনেকগুলো আছে নতুন বইয়ে। লার্ভা দশাটা তোমরা আলাদা করে মনে রাখবা। আর এদের এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন এগুলা। তো হাইড্রার বৈজ্ঞানিক নাম বিভিন্ন হতে পারে। তবে হাইড্রা ভালগারিস আমরা বলি। তারপর রয়েছে হাইড্রা ফুস্কা রয়েছে। এই ফুসকা খায় না কিন্তু তারপরেও হাইড্রা ফুসকা বলে। আচ্ছা, তারপরে হাইড্রা ভিরিডেন্স রয়েছে। এরকম। আ আর জেলিফিশের বৈজ্ঞানিক নাম হচ্ছে আমাদের এটা বলি অরেলিয়া অরিটা। চমৎকার একটা নাম অরেলিয়া অরিটা। আচ্ছা, পাশাপাশি সি অ্যানিমন রয়েছে। এরকম আরো অনেকগুলো পাবা। তো আমরা এটাও শেষ করে ফেললাম। এরপরে আমরা ৩য় পর্ব প্লাটিহেলমিনথেসের আলোচনাতে যাব। ঠিক আছে? ধন্যবাদ।